জীবকোষের ভেতরে অবস্থিত বিভিন্ন গঠনগুলির মধ্যে আমাদের নজর ও মনোযোগের বেশিরভাগ অংশই আকর্ষণ করে নেয় নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলগি বডির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কোষীয় অঙ্গাণুগুলি। এই অঙ্গাণুগুলি ছাড়াও ভেসিকল নামে ক্ষুদ্র গোলাকার থলির মতন দেখতে অনেক অঙ্গাণু কোষের ভেতরে ও বাইরে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। কোষের গঠন ও কাজ সংক্রান্ত আলোচনায় কিছুটা অবহেলিত থেকে যাওয়া এই ভেসিকেলগুলি নিয়েই আজকে আমরা স্টোরিজ ইন বায়োলজিতে আলোচনা করব। প্রথমেই দেখে নেব ভেসিকেল আসলে কি। ভেসিকেল অতি ক্ষুদ্র, পর্দাবৃত, থলির মতন দেখতে এমন অঙ্গাণু যাদের ভেতরে কিছুটা সাইটোপ্লাজমীয় উপাদান অথবা অন্য কোনো তরল বা গ্যাস আবদ্ধ হয়ে অবস্থান করে। এবং ভেসিকেল শুধু কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে না, বেশিরভাগ বহুকোষী ইউক্যারিওটিক জীবদেহে কোষের বাইরের কলারসে বা টিস্যু ফ্লুইডেও অনেক ভেসিকেল থাকতে দেখা যায়। ভেসিকেল একাধিক সংখ্যায় কোষে দেখতে পাওয়া যায়। কোষের কোষ পর্দা যেমন অসংখ্য অ্যাম্পিপ্যাথিক ফসফোলিপিড অণু নির্মিত এক ধরনের আবরণ দ্বারা আবৃত থাকে, ভেসিকেলও ঠিক তেমনি অসংখ্য ফসফোলিপিডের দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত থাকে। যে আবরণের ভেতরের ও বাইরের দিকে মুখ করে অবস্থান করে ফসফোলিপিড অণুগুলির হাইড্রোফিলিক হেড অংশগুলি, আর পর্দার ভেতরের পরস্পরের দিকে মুখ করে অবস্থান করে এদের হাইড্রোফোবিক টেল অংশগুলি। তবে ভেসিকেলের আবরণী পর্দায় প্রচুর সংখ্যক প্রোটন পাম্প থাকে, যার ফলে বেশিরভাগ ভেসিকেলের ভেতরের পরিবেশ সাইটোপ্লাজম বা কলারসের তুলনায় বেশি আম্লিক হয়। ভেসিকেল ব্যাকটেরিয়া, আর্কিয়া ধরনের জীব কোষে যেমন থাকে, একই সাথে ইউক্যারিওটিক উদ্ভিদ ও প্রাণী কোষেও একাধিক ভেসিকেল দেখতে পাওয়া যায়। এবং ভিন্ন ভিন্ন ধরনের জীব কোষে অবস্থিত ভেসিকেলগুলি ভিন্ন ভিন্ন ধরনের কাজ করবার জন্য নিয়োজিত থাকে। এমনকি একই ধরনের কোষে বিভিন্ন ধরনের ভেসিকেলও থাকতে পারে। সামগ্রিকভাবে বলা যায় ভেসিকেলগুলি কোষে বিভিন্ন পদার্থের ট্রান্সপোর্ট বা পরিবহনে সাহায্য করে, ইন্ট্রাসেলুলার ডাইজেশন বা অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে তথা বিভিন্ন বিপাক ক্রিয়ায় সাহায্য করে, কোষের অসমোরেগুলেশন বা জলসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। একই সাথে কোষের স্টোরেজ অর্গানালি হিসাবে, সাময়িকভাবে খাদ্যদ্রব্য ও উৎসেচকের সঞ্চয়কারী অঙ্গাণু হিসেবেও কাজ করে। ভেসিকেলগুলির ভেতরে কোন ধরনের পদার্থ আবদ্ধ অবস্থায় আছে বা ওই ভেসিকেলগুলি কোষের ঠিক কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত, কিংবা কোষে এদের উৎপত্তি কিভাবে হয়, অথবা কোষে এদের অবস্থানই বা কোথায়, এই বিষয়গুলির উপর ভিত্তি করে আমরা ভেসিকেলগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারি। আসুন আমরা এখন এক এক করে বিভিন্ন ধরনের ভেসিকেলগুলি নিয়ে আলোচনা করি। আমরা জানি রাফ ও স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যথাক্রমে প্রোটিন ও লিপিড সংশ্লেষিত হয়। সংশ্লেষিত এই প্রোটিন ও লিপিডগুলি তাদের উৎপাদন পরবর্তী শর্টিং, লেবেলিং, ট্যাগিং প্রভৃতি কাজের জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিতে পাঠানোর প্রয়োজন হয়। সেই জন্য উৎপাদিত প্রোটিন ও লিপিডগুলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দা দ্বারা পরিবেষ্টিত হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ছিঁড়ে বেরিয়ে আসে এবং ক্ষুদ্র থলির আকার গ্রহণ করে গলগি বডির ট্রান্স ফেজ বা ফর্মিং ফেজের দিকে পরিবাহিত হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপাদিত এবং গলগি বডির দিকে পরিবাহিত এই ভেসিকেলগুলিকে আমরা ট্রান্সপোর্ট ভেসিকেল বলবো। অপরদিকে গলগি বডিতে পৌঁছে যাবার পর ওই প্রোটিন ও লিপিডগুলির শর্টিং, লেবেলিং, ট্যাগিং প্রভৃতি প্রয়োজনীয় পরিবর্তনগুলি সম্পন্ন হবার পর যখন তাদের কাজের জায়গায় পাঠানোর প্রয়োজন হয়, তখন তারা ঠিক একইভাবে পর্দাবৃত হয়ে থলি বা ভেসিকেলের আকারে গলগি বডির এম ফেস বা ম্যাচিউরিং ফেস থেকে নির্গত হয়। গলগি বডি থেকে উৎপন্ন এই ভেসিকেলগুলিকে আমরা ক্ষরণকারী ভেসিকেল বা সিক্রেটারি ভেসিকেল বলবো। এই সিক্রেটারি ভেসিকেলগুলির ভেতরে কোন জাতীয় পদার্থ আবদ্ধ অবস্থায় আছে, অথবা শেষ পর্যন্ত এই সিক্রেটারি ভেসিকেলগুলির পরিণতি কী হয়, তার উপর নির্ভর করে সিক্রেটারি ভেসিকেলগুলিকে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করে নিতে পারি। আসুন আমরা এক এক করে সিক্রেটারি ভেসিকেলগুলির বিভিন্ন ভাগগুলি নিয়ে আলোচনা করি। প্রথমে আলোচনা করব এমন ধরনের সিক্রেটারি ভেসিকেলগুলি সম্পর্কে যে ভেসিকেলগুলি তাদের নিজেদের ভেতরে আবদ্ধ পদার্থ সহ সরাসরি কোষ পর্দার সাথে মিশে গিয়ে তাদের ভেতরে আবদ্ধ পদার্থকে কোষের বাইরে সিক্রেট করে বা ক্ষরণ করে। প্রথমেই সাইন্যাপটিক ভেসিকেল। এই ধরনের ভেসিকেল স্নায়ু কোষে বা নিউরনে দেখতে পাওয়া যায়। আমরা জানি পাশাপাশি অবস্থিত দুটি স্নায়ু কোষ বা নিউরনের সংযোগস্থলে বা সাইন্যাপসে যে সূক্ষ্ম দূরত্ব থাকে তাকে সাইন্যাপটিক ক্লেফট বলা হয়। এই ক্লেফট অতিক্রম করেই স্নায়ু উদ্দীপনা আগের নিউরন থেকে সাইন্যাপটিক ক্লেফটের পরের নিউরনে পৌঁছে যায়। আসলে হয় কি, সাইন্যাপসের আগে অবস্থিত নিউরন, যাকে আমরা প্রি সাইন্যাপটিক নিউরন বলি, সেখান থেকে নিউরোট্রান্সমিটার খরিত হয়ে সাইন্যাপটিক ক্লেফটে আসে।
তারপর সাইন্যাপস অতিক্রম করে যখন নিউরোট্রান্সমিটারগুলি পরবর্তী নিউরনের কোষ পর্দার রিসেপ্টরগুলি দ্বারা গৃহীত হয়, তখনই স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনে পৌঁছে যায়। যাই হোক, সাইন্যাপসের আগে অবস্থিত নিউরনটির, অর্থাৎ যাকে আমরা প্রি সাইন্যাপটিক নিউরন বললাম, সেই প্রি সাইন্যাপটিক নিউরনের গলগি বডি থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হলো যে ভেসিকেলগুলি, তাদের মধ্যে যদি নিউরোট্রান্সমিটার থাকে তখন সেই ভেসিকেলগুলিকে আমরা সাইন্যাপটিক ভেসিকেল বলি। কিছুক্ষণ আগে বলা পদ্ধতিতে এই সাইন্যাপটিক ভেসিকেলগুলি তাদের ভেতরের নিউরোট্রান্সমিটার সহ নিউরনের প্লাজমা পর্দার সঙ্গে মিশে যায়, ফলে ভেসিকেলে আবদ্ধ নিউরোট্রান্সমিটার সাইন্যাপটিক ক্লেফটে খরিত হয়। সাইন্যাপটিক ভেসিকেলগুলির মতো একই রকমের সিক্রেটারি ভেসিকেল আমরা দেখতে পাই প্রাণীকোষের হরমোন উৎপাদনের সঙ্গে জড়িত এন্ডোক্রিন টিস্যু বা অন্তঃক্ষরা কলার কোষগুলিতে এবং কিছু কিছু বহিঃক্ষরা কলার কোষগুলিতে। অন্তঃক্ষরা কলার গলগি বডি থেকে উৎপন্ন হওয়া হরমোন উৎপাদনকারী এই ভেসিকেলগুলিও কোষ পর্দার সঙ্গে যুক্ত হয়ে তাদের ভেতরে আবদ্ধ হরমোনকে বাইরের রক্তস্রোতে মিশিয়ে দেয়। উদাহরণ হিসেবে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহেন্সের কোষগুলিতে প্রচুর সংখ্যক ইনসুলিন ও গ্লুকাগন হরমোন বহনকারী সিক্রেটারি ভেসিকেল থাকতে দেখা যায়। এবার আসুন আলোচনা করি এমন সিক্রেটারি ভেসিকেলগুলি সম্পর্কে যাদের ভেতরে আবদ্ধ অবস্থায় বিভিন্ন ধরনের উৎসেচক থাকে। প্রথমেই লাইসোজোম। লাইসোজোমকে আমরা সুইসাইডাল থলি নামেও জানি, কারণ গলগি বডি থেকে সৃষ্টি হওয়া যে ভেসিকেলগুলির মধ্যে প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড সহ প্রায় সমস্ত ধরনের জৈব অণুকে পাচিত করবার জন্য প্রয়োজনীয় হাইড্রোলাইটিক উৎসেচক থাকে, তাদের আমরা প্রাথমিক লাইসোজোম বলি। প্রচণ্ড সক্রিয় এই উৎসেচকগুলি কিন্তু লাইসোজোমের অভেদ্য আবরণী পর্দাকে কোনোভাবেই পাচিত করতে পারে না, কারণ লাইসোজোমের লাইপোপ্রোটিন নির্মিত আবরণী পর্দায় প্রচুর পরিমাণে গ্লাইকোসাইলেটেড প্রোটিন থাকে। যাই হোক, প্রাইমারি লাইসোজোম পরিণত হয়ে উঠবার পর লেট এন্ডোজোমের সঙ্গে যুক্ত হয়ে পরিণত লাইসোজোম গঠন করে এবং লেট এন্ডোজোমের ভেতরে বাহিত হয়ে আসা বিভিন্ন জীবাণু বা জৈব অণুগুলিকে পাচিত করে কোষে পরিপোষকের সরবরাহ বজায় রাখে। লাইসোজোম হেটেরোফ্যাগি, অটোফ্যাগি, অটোলাইসিস নামে বিভিন্ন ধরনের অন্তঃকোষীয় পরিপাক্রিয়ায় অংশগ্রহণ করে। উদ্ভিদ কোষে লাইসোজোম না থাকলেও স্ফেরোজোম, অ্যালুরোন দানা নামে কিছু উৎসেচকপূর্ণ ভেসিকেল থাকতে দেখা যায়। আমরা সদ্য জানলাম যে প্রাইমারি লাইসোজোমগুলি লেট এন্ডোজোমের সঙ্গে মিলিত হয়ে লাইসোজোম গঠন করে। এই এন্ডোজোমগুলিও কিন্তু এক ধরনের ভেসিকেল। দেখুন, আমরা জানি কোষ পর্দার মাধ্যমে ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস নামে দুটি পদ্ধতিতে কোষের বাইরে থেকে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য বা মৃত ধ্বংসপ্রাপ্ত কোষের অবশেষ তথা রোগ জীবাণু পর্দাবৃত থলির আকারে কোষের ভেতরে প্রবেশ করে। এই রকমভাবে এন্ডোসাইটোসিসের ফলে কোষে যে ভেসিকেলগুলি সৃষ্টি হয় তাদের আমরা প্রাইমারি এন্ডোজোম বলি। এই প্রাইমারি এন্ডোজোমগুলি পরিণত হওয়ার পর লেট এন্ডোজোম গঠন করে, যারা পরবর্তীতে প্রাইমারি লাইসোজোমের সঙ্গে যুক্ত হয়ে লাইসোজোম গঠন করে এবং তাদের ভেতরে আবদ্ধ হয়ে আসা পদার্থের পরিপাক ঘটায়। অথবা ধরুন প্রাইমারি এন্ডোজোমের ভেতরে আবদ্ধ হয়ে যে পদার্থটি এসেছিল সেটি আবার কোষের বাইরে পাঠানোর প্রয়োজন হলো, তখন প্রাইমারি এন্ডোজোমটি রিসাইক্লিং ভেসিকেল নামে নতুন এক ধরনের ভেসিকেল গঠন করে এবং এক্সোসাইটোসিস পদ্ধতিতে তাদের ভেতরে আবদ্ধ পদার্থকে কোষ পর্দার বাইরে ক্ষরণ করে বা নিক্ষেপ করে। চলুন এন্ডোসাইটোসিস ও এক্সোসাইটোসিস থেকে আমরা আবার ফিরে আসি গলগি বডি থেকে সৃষ্টি হওয়া সেক্রেটারি ভেসিকেলগুলি সম্পর্কে। আমরা দেখলাম লাইসোজোম শুধু প্রাণী কোষে থাকে, তবে প্রায় সমস্ত ধরনের ইউক্যারিওটিক কোষে লাইসোজোমের চাইতেও আকারে ক্ষুদ্র উৎসেচকপূর্ণ আরও বেশ কিছু ধরনের ভেসিকেলও থাকতে দেখা যায়। এই ক্ষুদ্র ক্ষুদ্র উৎসেচকপূর্ণ ভেসিকেলগুলিকে আমরা মাইক্রোবডিজ বলি। কোষে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ধরনের মাইক্রোবডিজ থাকে, যেমন পেরক্সিজোম, গ্লাইঅক্সিজোম, গ্লাইকোজোম, হাইড্রোজেনোজোম প্রভৃতি। এদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মাইক্রোবডিজ হল জারক উৎসেচকপূর্ণ ভেসিকেল পেরক্সিজোম। কোষে বিভিন্ন বিপাক ক্রিয়ার ফলে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হয় আমরা জানি। এই হাইড্রোজেন পারক্সাইড সরাসরি বিয়োজিত হয়ে হাইড্রক্সিল মূলক তৈরি করে ফেলতে পারে। অত্যন্ত সক্রিয় এই হাইড্রক্সিল মূলকগুলো আমাদের কোষের বিভিন্ন জৈব অণু, বিশেষত প্রোটিন ও ডিএনএ অণুগুলিকে জারিত করে দেবার ক্ষমতা রাখে। তাই হাইড্রোজেন পারক্সাইড বিয়োজিত হয়ে হাইড্রক্সিল মূলক সৃষ্টি করবার আগেই পেরক্সিজমের জারক উৎসেচকগুলি তাদের ভেঙে জল ও অক্সিজেনে বিশ্লিষ্ট করে দেয়। এছাড়াও পেরক্সিজমে থাকা উৎসেচকগুলি ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনে, ফসফোলিপিডের বায়োসিনথেসিস প্রভৃতি বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে। গ্লাইঅক্সিজমে থাকা উৎসেচকগুলিও বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়ায়, বিশেষত ফ্যাটের বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গলগি বডি থেকে বিচ্ছিন্ন হওয়া সেক্রেটারি ভেসিকেলগুলি পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে বড় আকারের পর্দাবৃত থলির মতো গঠন সৃষ্টি করে, যাদের আমরা ভ্যাকুওল বলি। মূলত উদ্ভিদ কোষেই এই ধরনের ভ্যাকুওল থাকতে দেখা যায়। ভ্যাকুওলগুলির ভেতরে আবদ্ধ পদার্থ ও তাদের কাজের উপর নির্ভর করে আমরা ভ্যাকুওলগুলিকে 4 ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমত, গ্যাস ভ্যাকুওল, অর্থাৎ এমন ভ্যাকুওল যাদের আবরণী পর্দার ভেতরে আবদ্ধ পদার্থ হিসেবে থাকে গ্যাস। জলে বসবাসকারী বিভিন্ন ব্যাকটেরিয়া, আর্কিয়া ও প্ল্যাঙ্কটন সদৃশ্য অণুজীব দেহে এই ধরনের গ্যাস ভ্যাকুওল থাকতে দেখা যায়। গ্যাস ভ্যাকুওলগুলি কোষের আয়তন পরিবর্তন করবার মাধ্যমে প্লবতাজনিত অপসারিত জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে জীবকোষটিকে জলের নিচের স্তর থেকে ওপরের স্তরে পৌঁছে বেশি পরিমাণ সৌরশক্তি আরোহণ করতে সাহায্য করে। অন্যদিকে আমরা জানি বেশিরভাগ উদ্ভিদ কোষের মাঝামাঝি অংশে বড় ধরনের একটি ভ্যাকুওল থাকতে দেখা যায়, যাদের আমরা সেন্ট্রাল ভ্যাকুওল বা কেন্দ্রীয় ভ্যাকুওল বলি। টোনোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমীয় আবরণী দ্বারা আবৃত বৃহৎ আকারের এই ভ্যাকুওলগুলির ভেতরে সেল স্যাপ নামে এক ধরনের তরল থাকে। কেন্দ্রীয় ভ্যাকুওলের এই সেল স্যাপের জলীয় দ্রাবকে বিভিন্ন ধরনের আয়ন তথা বিভিন্ন রকমের খনিজ লবণ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি দ্রবীভূত অবস্থায় থাকে। সেন্ট্রাল ভ্যাকুওলগুলি উদ্ভিদ কোষের আকার আকৃতি রক্ষায়, জল শোষণে তথা জল সাম্য নিয়ন্ত্রণে, উৎসেচক, খাদ্যবস্তু এমনকি দূষিত রেচন পদার্থ সমূহকেও সাময়িকভাবে সঞ্চিত করে রাখবার কাজের সঙ্গে নিয়োজিত থাকে। কন্ট্রাকটাইল ভ্যাকুওল নামে তৃতীয় এক ধরনের ভ্যাকুওল দেখা যায় স্বাদু জল বা ফ্রেশ ওয়াটারে বসবাসকারী কিছু এককোষী প্রাণী, যেমন প্যারামেসিয়াম বা কিছু এককোষী শৈবালের দেহে। অন্তঃঅভিস্রবণ বা এন্ডোঅসমোসিসের ফলে বাইরের জলীয় পরিবেশ থেকে এদের সাইটোপ্লাজমে সবসময় জল প্রবেশ করতেই থাকে। এর ফলে রসস্ফীত হয়ে কোষটির লাইস্ট হয়ে যাবার বা ফেটে যাবার সম্ভাবনা থাকে। কন্ট্রাকটাইল ভ্যাকুওলগুলির আবরণী পর্দায় উপস্থিত বিশেষ ধরনের পাম্পের সাহায্যে সাইটোপ্লাজমে প্রবেশ করা অতিরিক্ত জল এই কন্ট্রাকটাইল ভ্যাকুওলগুলির ভেতরে প্রবেশ করে এবং জলপূর্ণ হয়ে গেলে কন্ট্রাকটাইল ভ্যাকুওলগুলি বিশেষ পদ্ধতিতে সংকুচিত হয়ে তাদের ভেতরে প্রবেশ করা জলকে কোষের বাইরে নিক্ষেপ করতে পারে। এই 3 রকমের ভ্যাকুওল ছাড়াও বেশিরভাগ এককোষী জীব ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তাদের দেহের ভেতরে যে খাদ্য কণাগুলি গ্রহণ করে সেগুলি যে ভ্যাকুওলে থাকে তাদের আমরা ফুড ভ্যাকুওল বলি। তাহলে এতক্ষণ ধরে আমরা যে ভেসিকলগুলি নিয়ে আলোচনা করলাম, সেই ভেসিকলগুলি কোষীয় অঙ্গাণু রূপে অন্যান্য কোষীয় অঙ্গাণুর সাথেই কোষের ভেতরে সাইটোপ্লাজমে অবস্থান করে। তাই এই সমস্ত ধরনের ভেসিকল যাদের নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, তাদের একসাথে আমরা ইন্ট্রাসেলুলার ভেসিকল বা অন্তঃকোষীয় ভেসিকলও বলতে পারি। অপরদিকে প্রায় সমস্ত ধরনের ইউক্যারিওটিক কোষ এবং কিছু ব্যাকটেরিয়ার কোষের বাইরেও ভেসিকল থাকতে দেখা যায়। কোষের বাইরে অবস্থিত অর্থাৎ অন্তঃকোষীয় স্থানে বা ইন্টারস্টিসিয়াল স্পেসে অবস্থিত এই ভেসিকলগুলিকে আমরা একসাথে এক্সট্রাসেলুলার ভেসিকল বা বহিঃকোষীয় ভেসিকল বলতে পারি। বহিঃকোষীয় এই ভেসিকলগুলির উৎপত্তির পদ্ধতি সঠিকভাবে বলা না গেলেও অনুমান করা যায় যে কোষের বাইরে কোনো কাজে প্রয়োজন হয় এমন কিছু পদার্থ, যেমন কোনো বৃহৎ আকারের প্রোটিন বা লিপিড অণু অথবা কোষের জেনেটিক পদার্থ, এরা কোষ পর্দা দ্বারা আবৃত হয়ে কোষ থেকে একটি থলির আকারে বিচ্ছিন্ন হয়ে এই এক্সট্রাসেলুলার ভেসিকল বা বহিঃকোষীয় ভেসিকলগুলি গঠন করে। এক্সট্রাসেলুলার ভেসিকলে আবদ্ধ এই পদার্থগুলি সরাসরি অন্তঃকোষীয় সিগন্যালিং ব্যবস্থায় অংশগ্রহণ করে দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, অথবা কোষের পরিকল্পিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, অথবা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে ইমিউন কোষগুলির ম্যাচুরেশনে সাহায্য করে, কিংবা ধরুন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জেনেটিক পদার্থের আদান প্রদানেও সাহায্য করে। এই সব ধরনের এক্সট্রাসেলুলার ভেসিকলগুলিকে কাজের ধরন অনুযায়ী আমরা 3টি প্রধান ভাগে ভাগ করে নিতে পারি, যেমন মাইক্রোভেসিকলস, এক্সোজোমস ও অ্যাপোপ্টোটিক বডিজ। মূলত এমআরএনএ ও প্রোটিন বহনকারী মাইক্রোভেসিকলগুলি অন্তঃকোষীয় যোগাযোগ ব্যবস্থায় অংশগ্রহণ করে। কিছুক্ষণ আগে যে এক্সোসাইটোসিসের কথা বলা হলো, এই এক্সোসাইটোসিসের মাধ্যমে যদি কোষের বাইরে কোনো ভেসিকল বেরিয়ে আসে তখন তাদের আমরা এক্সোজোম বলবো। এক্সোজোম প্রচুর পরিমাণে আমাদের মূত্রে, আমাদের রক্তের প্লাজমায়, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে, লালারসে, সেমেনে, এমনকি মাতৃদুগ্ধেও থাকতে দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে এই এক্সোজোমের মাধ্যমে একাধারে যেমন কোষের বর্জ্য পদার্থগুলি বাইরে নিক্ষেপিত হয়, আবার ধরুন রক্ততঞ্চনের উপাদানগুলিও এই প্রক্রিয়াতেই রক্তকোষগুলি থেকে রক্তের প্লাজমায় চলে আসে। অন্যদিকে ভ্রূণ অবস্থায় বিকাশকালীন দশায় অর্থাৎ এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময়, অথবা ধরুন জেনেটিক পদার্থ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমন কোষগুলি থেকে,
অর্থাৎ অ্যাপোপ্টোসিস বা পরিকল্পিতভাবে মৃত্যু হবে এমন কোষগুলি থেকে অ্যাপোপ্টোটিক বডিজ নামে এক্সট্রাসেলুলার ভেসিকলগুলি খরিত হয়। আসলে এই ভেসিকলগুলিতে আবদ্ধ হয়ে মৃত্যুপথযাত্রী কোষগুলির বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত অংশগুলি ধীরে ধীরে কোষ থেকে বাইরে বেরিয়ে আসে। এতক্ষণ পর্যন্ত আমরা যত রকমের ভেসিকলগুলি নিয়ে আলোচনা করলাম, তা সে ট্রান্সপোর্ট ভেসিকল হোক, সেক্রেটারি ভেসিকল হোক বা ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার ভেসিকল হোক, এগুলি সবই কোষে প্রাকৃতিকভাবে উৎপন্ন হওয়া ভেসিকল। মনে রাখতে হবে, বর্তমানে কৃত্রিমভাবে লাইপোপ্রোটিনের আবরণ দ্বারা আবৃত ভেসিকল বানানো কিন্তু সম্ভব হয়েছে। এই কৃত্রিম ভেসিকলগুলিকে লাইপোজোম বলা হয়। কৃত্রিম ভেসিকল অর্থাৎ লাইপোজোমের সাহায্যে গবেষণার কাজে তথা চিকিৎসার প্রয়োজনে রোগীর দেহে নিউট্রিয়েন্টস বা পরিপোষক অথবা বিভিন্ন ধরনের ড্রাগ প্রবেশ করানো সম্ভব হয়। চিকিৎসা ক্ষেত্রে লাইপোজোমে আবদ্ধ অবস্থায় এমআরএনএ ভ্যাকসিন বা ডিএনএ ভ্যাকসিন প্রদান করা হয়। আশা করি জীবকোষে উৎপন্ন হওয়া এবং বিভিন্ন কাজে নিয়োজিত হওয়া সমস্ত ভেসিকলগুলি সম্পর্কে একটি সাধারণ ধারণা আমি আপনাদের দিতে পেরেছি এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে স্টোরিজ ইন বায়োলজি নামে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।